أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত বিশেষ অতিথি আমার মেন্টর ইএসবিডির ফাউন্ডার ও সিইও জাকারিয়া চৌধুরী স্যার, আমার সহপাঠী ও শিক্ষার্থীবৃন্দ, সবাইকে জানাই শীতের উষ্ণ শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু রেসপন্স করবেন প্লিজ। জি, আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ঠিক আছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি শিক্ষা জীবন। আমাদের মূলত শিক্ষা জীবনটা শুরু হয় মায়ের কোল থেকে। আমাদের মা আমাদের শিখান কিভাবে স্বর অ স্বর আ এগুলো আমরা শিখি আর কি। মায়ের কোল থেকে প্রাইমারি লাইফ, প্রাইমারি থেকে হাই স্কুল, হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়, এই প্রতিটি জায়গায় আমরা শিখতে থাকি। প্রথমে একটি গল্প দিয়ে আমি শুরু করি। আমি গাইবান্ধা জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে একটি স্কুলে ভর্তি হই, হাই স্কুলে ভর্তি হই। ষষ্ঠ শ্রেণীতে যখন ভর্তি হই তখন আমরা একসঙ্গে প্রায় 100 থেকে 120 জন শিক্ষার্থী ভর্তি হই। 100 জন শিক্ষার্থী যখন ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই তখন ওই 100 জনের মধ্যে যখন আমরা এসএসসি পরীক্ষা দেই, অর্থাৎ মেট্রিক পরীক্ষা দেই, তখন দেখা যায় যে ওই 100 জনের মধ্যে মাত্র 40 জন আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি। বাকি 60 জন 5 বছরের মধ্যে প্রায় ঝরে পড়ে যায়। এই 40 জন শিক্ষার্থী এসএসসির পর যখন এইচএসসি পরীক্ষা দেই, ইন্টারমিডিয়েট পরীক্ষা দেই, তখন দেখা যায় যে আমরা এখান থেকে আরো 10 জন শিক্ষার্থী ঝরে পড়ে যায়। ইন্টার পর যখন বিভিন্ন ভার্সিটিতে আমরা ভর্তি হই, যেমন ন্যাশনাল থেকে শুরু করে পাবলিক, প্রাইভেট যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেখানে যখন আমরা ভর্তি হই সেখানে দেখা যায় যে 30 জনের মধ্যে আমরা 20 জন ভর্তি হতে পারি, সেখানেও 10 জন শিক্ষার্থী ঝরে পড়ে যায়। তাহলে ষষ্ঠ শ্রেণীতে ছিলাম আমরা মাত্র 100 থেকে 120 জন। সেই 120 জন শিক্ষার্থী যখন ষষ্ঠ থেকে এসএসসি, এসএসসি থেকে এইচএসসি, এইচএসসি থেকে ক্যাম্পাসে চলে আসি, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে আসি, তখন 100 থেকে শিক্ষার্থী নেমে আসে মাত্র 20 জনে। এই 20 জন শিক্ষার্থী যখন বিভিন্ন অনার্স কমপ্লিট করে বা তার বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে, মাস্টার্স শেষ করে, এই 20 জনের মধ্যেই 4 থেকে 5 বছরে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে 4 থেকে 5 বছরেও দেখা যায় 20 জন থেকে 5 জন শিক্ষার্থী ঝরে পড়ে গেছে। তার মানে দেখা যাচ্ছে যে 100 থেকে 120 জনের মধ্যে আমরা অনার্স কমপ্লিট করতেছি মাত্র 15 থেকে 20 জন শিক্ষার্থী, কিংবা 10 থেকে 15 জন শিক্ষার্থী। এই যে এতটা পথ পাড়ি দিয়ে আসলো, 120 জন থেকে 15 জন 20 জন শিক্ষার্থী আমরা পাড়ি দিয়ে আসলাম, কি অনার্স শেষ করলাম, মাস্টার শেষ করলাম, পাড়ি দিয়ে আসলাম। শেষ করার পরও 15 জন শিক্ষার্থী কিংবা 20 জন শিক্ষার্থীর মধ্যে আমরা চাকরি পাচ্ছি মাত্র 20 জনে 3 জন। সরকারি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা চাকরি পাচ্ছি 20 জনের মধ্যে 3 জন। তার মানে বাকি 17 জন কি বেকার, বসে থাকতে হচ্ছে। কেন থাকতে হচ্ছে? আমরা যদি এটা দেখি, আমরা একটা প্রতিষ্ঠান থেকে 120 জন লেখাপড়া করে 120 জন লেখাপড়া করে অনার্স কমপ্লিট করলাম, মাস্টার্স কমপ্লিট করলাম, সে দেখা গেল যে মাত্র কি 20 জনের মধ্যে 3 জন চাকরি পাই, 17 জন চাকরি পাই না, বসে থাকি, তাই না? তাহলে আমরা পুরো বাংলাদেশে এমন কতগুলো শিক্ষার্থী আছে বর্তমানে আমরা যদি তাকাই, বাংলাদেশের বেকারত্বের হার আমরা যদি 2024-25 অর্থ বছরের দিকে তাকাই, বিবিসির তথ্য মতে বাংলাদেশের বেকারত্বের হার মোট 26 থেকে 27 লক্ষ। মোট 26 থেকে 27 লক্ষ। তার মধ্যে অনার্স কমপ্লিট করা পড়ুয়া শিক্ষার্থী বেকার, মানে অনার্স কমপ্লিট করা, গ্রাজুয়েট সম্পন্ন করা বেকার 8 থেকে 9 লক্ষ। তার মানে এই 8 থেকে 9 লক্ষ কারা? যারা ওই 120 থেকে 15 জনে, 15 থেকে 20 জনে ছিল। 120 থেকে জাস্ট 20 জন ছিল। 20 জনের মধ্যে 3 জনের চাকরি হয়েছে, আর বাকি যে 17 জন ছিল, সেই 17 জন একটা প্রতিষ্ঠানে 17 জন, পুরো দেশের হচ্ছে 8 থেকে 9 লক্ষ। তার মানে কি আমরা এই 8 থেকে 9 লক্ষ শিক্ষার্থী শিক্ষিত বেকার, অনার্স কমপ্লিট করা বেকার। তার মানে কি দেখা যাচ্ছে আমাদের মোট বেকার সংখ্যা 26 থেকে 27 লক্ষ, কিন্তু আমার শিক্ষিত বেকার 8 থেকে 9 লক্ষ, অর্থাৎ মোট বেকারের
1/3 আমরা শিক্ষিত বেকার হয়ে আছি। আমরা 5 বছর প্রাইমারি পড়লাম, 5 বছর হাই স্কুল পড়লাম, 2 বছর কলেজ শেষ করলাম, 4 বছর অনার্স শেষ করলাম এবং 2 বছর মাস্টার্স শেষ করলাম। প্রায় মোট 17 থেকে 20 বছর শেষ করলাম। এত কিছু করার পরও আমরা বাংলাদেশে কি থালা হাতে ছাড়া আসলে কোনো শিক্ষিত বেকারদের জন্য কোনো আসলে কাজ থাকে না। এটা কেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমি তো স্ক্রিনে দেখতে পাচ্ছি না, জাস্ট প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। জি, শুনতে পাচ্ছি আমরা। ওকে। এই শিক্ষিত বেকার কেন? এটার উত্তর আমরা পরে দিব। আমরা যদি নেক্সট স্লাইডে যাই। এটা গত পরশুদিনের একটা নিউজের আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা ইউনূস স্যার উনি চ্যানেল 24 এ একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যে ওনারা একদল জাপান সফরে যায় এবং সেখানকার প্রতিনিধি তারা বলে লোক দরকার। তখন এই ইউনূস স্যারের প্রতিনিধি বলে আমরা বললাম যে আমরা তো লোক নিয়ে বসে আছি, অর্থাৎ বাংলাদেশে কি এনারা লোক নিয়ে বসে আছে, আপনাদের কত লোক লাগবে? তখন ওনারা বলল জানাবে। তখন ওনারা মানে ইউনূস স্যারকে আমাকে জিজ্ঞেস করলো কত দিতে পারবো, মানে কতজন লোক দিতে পারবো? তখন আমি বললাম 1 লাখ লোক দিতে পারবো। তার মানে ইউনূস স্যার কি বললো? 1 লাখ লোক দিতে পারবে। কোন লোকগুলো দিতে পারবে? যেগুলো যে অনার্স কমপ্লিট করে গ্রাজুয়েট সম্পন্ন করা যে লোকগুলো আছে সেগুলোই। 1 লাখ লোক দিতে পারবে। শুধু ভাষা শিখলে ওখানে যেতে পারবেন। ইউনূস স্যার বলতেছে শুধু ভাষা শিখলে ওখানে যেতে পারবেন। তার মানে আমরা এই যে গত বছর থেকে বা 24-25 শিক্ষাবর্ষের মধ্যে 7 থেকে 8 লক্ষ বেকার। তার মানে শুধু যদি একটা জাপানি ভাষা শিখি তাহলেই আমরা 1 লক্ষ কি বেকার কমে যাচ্ছে। জাস্ট একটা ভাষা যদি শিখি তাহলে আমাদের 7 থেকে 8 লক্ষ একটা শিক্ষিত বেকার বা 27 থেকে 1 লক্ষ বেকার আমাদের কমে গেল। জাস্ট কি একটা জাপানি ভাষা, তাই না? আমরা যদি পরের স্লাইডে যাই, এটা কিন্তু গত পরশুদিনের নিউজ বললাম আমি। আমরা যদি পরের স্লাইডে যাই, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা ওনার একটা আমরা ভিডিও শুনি। ইংরেজি যে বলতে পারে। সাউন্ড কি শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। ঠিক আছে, তার বেতন আমরা একটু এটা মনোযোগ সহকারে শুনি। ইংরেজি যে বলতে পারে তার বেতন 3 গুণ হয়। কাজ করতেছে প্লেট পরিষ্কার করা। ইন্ডিয়া থেকে গেছে ইংরেজি বলতে পারে, তার বেতন যা, একই কাজ করতেছে একই প্রেমিসে। আমার এখান থেকে যায় সে ইংরেজি বলতে পারে না, তার বেতন 1/3, কারণ সে যায় কফিলের মাধ্যমে। তার জন্য কিন্তু ওই প্রতিষ্ঠান ওই 3 গুণ বেতন দিচ্ছে, 2 গুণ যায় কফিলের পকেটে। যারাই যেখানে সুযোগ আছে আপনারা ভাষা শেখান, জাপানিজ শেখান, কোরিয়ান শেখান, কোরিয়ানদেরও একই অবস্থা। এবং ইনফ্যাক্ট আপনি আরবিও শেখান, যে ছেলেটা আরবি বলতে পারে সে কিন্তু মিডল ইস্ট থেকে তার বেতন 2 গুণ হয়ে যায়। ইংরেজি যে বলতে পারে তার বেতন 3 গুণ হয়। কাজ করতেছে প্লেট পরিষ্কার করা। ইন্ডিয়া থেকে গেছে ইংরেজি বলতে পারে, তার বেতন যা, একই কাজ করতেছে একই প্রেমিসে। আমার এখান থেকে যায় সে ইংরেজি বলতে পারে না, তার বেতন 1/3, কারণ সে যায় কফিলের মাধ্যমে। তার জন্য কিন্তু ওই প্রতিষ্ঠান ওই 3 গুণ বেতন দিচ্ছে, 2 গুণ যায় কফিলের পকেটে। কেন? কারণ সে তাকে অনেকটা মানে নিয়ে না করো না, এটা না করলে তো সে আবার পয়সাটা পাবে না। সে তাকে দিচ্ছে, কিন্তু চুক্তি আছে যে সে তাকে 100 টাকা দেবে। কাজে সে 300 টাকা পেলেও বাকি 200 টাকা তার নিজের পকেটে আছে। আইনগত হবে, কোনো ইয়া কিন্তু রাখবে, এখানে কোনো নিয়ম ভঙ্গ করছে না সে। এটা খুব গুরুত্বপূর্ণ ভাষা। ওকে, আমরা ভিডিওটা আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনছি। আমরা যদি মনোযোগ দিয়ে শুনে থাকি তাহলে আমরা দেখতে পারবো এখানে প্রায় ভাষার কথা বলা হয়েছে। একটা হচ্ছে ইংরেজি, একটা হচ্ছে জাপানিজ, একটা হচ্ছে কোরিয়া, একটা হচ্ছে আরবি, তাই না? আমরা সভাপতি বাংলাদেশে আমরা বাংলাটা ভালো বলতে পারি, তারপরে যে খুব বেশি গুছিয়ে বলতে পারি তা কিন্তু না। আমরা যদি পররাষ্ট্র উপদেষ্টার জনাব মোহাম্মদ এনার কথা যদি আমরা ধরি যে 4টা ভাষা যদি আমরা শিখি, প্রথম যে ডক্টর ইউনূস যেটা বলছিলেন সেটা জাপানিজের ভাষার কথা বলছিলেন, বাট এখানে আমরা দেখলাম যে এই 4টা ভাষার যে কোনো একটা ভাষা যদি আমরা শিখি, ইনি একটা তুলনা করলেন যে একজন যিনি ইংরেজি জানেন তিনি যদি ওখানে যে ঝাড়ু দেয় তিনি 3 গুণ বেশি বেতন পান, তাই না? এবং যিনি জানেন না তিনি 3/1 পান, আর 2 ভাগ কে নেয়? ওই জায়গার লোক নিয়ে নেন। আচ্ছা, আমরা ওদিকে না যাই,
আমি যেটা বোঝাতে চাচ্ছি বা যেটা আপনাদের সাথে সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে কেউ যদি ভাষা শিখে জাস্ট, আমরা তো বাংলা ভাষা জানি কিন্তু বাংলা ভাষাটা যদি গুছিয়ে বলতে পারি কিংবা ইংরেজি যতটুকু জানি ইংরেজিটা যদি ভালোভাবে জানতে পারি বা আইএলটিএস কমপ্লিট করে 6 কিংবা 7 স্কোর করতে পারি কিংবা জাপানিজ কিংবা কোরিয়ান ভাষা শিখতে পারি তাহলে কিন্তু বেকার থাকার সম্ভাবনা নেই। এক জাপানে যদি 1 লক্ষ লোক নেয় তাহলে আমরা তো আরো 4 কান্ট্রিতে 4 লক্ষ লোক দিতে পারি, 4 লক্ষ লোক গিয়ে কাজ করতে পারি, বেকার থাকার কোনো প্রশ্নই আসে না। কি শিখতে হবে? স্কিল শিখতে হবে। কিন্তু দুঃখের বিষয় আমরা এই 18 থেকে 20 বছর ক্যাম্পাসে থাকলাম, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, 17 থেকে 18 বছর 20 বছর কমপ্লিট করলাম। এই 18 বছরে শুধু সিজিপিএ কিংবা জিপিএ ছাড়া আমাদের ঝুলিতে কোনো স্কিল নাই। যদি থাকতো তাহলে কেউ ওই 20 জনে শুধু 3 জনের চাকরি হতো না, বাকি 17 জনের চাকরি হয়ে যেত। এখন ক্যাম্পাসে যদি শিক্ষার্থীদেরকে বলা হয় তোমরা এই একাডেমিক লেখার পাশাপাশি তোমরা যে কোনো একটা স্কিল শিখো, তাদের একটা প্রধান অজুহাত হচ্ছে আমরা এখন লেখাপড়া করব, লেখাপড়া ছাড়া কিছু আমাদের করা যাবে না, আমাদের জিপিএ ভালো বা সিজিপিএ ভালো করতে হবে, অবশ্যই ভালো করতে হবে। এবং দ্বিতীয় এক্সকিউজ থাকে যে টাকা নাই, সময় নাই এবং টাকা নাই। সে 20টা বছর ক্যাম্পাসে সময় ব্যয় করলো, পিএইচসির ফর্ম পূরণ করলো, পিএইচসির ফর্ম পূরণ করলো, জিএইচসির ফর্ম পূরণ করলো, এসএসসির ফর্ম পূরণ করলো, কলেজের 4টা বছরে কতগুলো পরীক্ষার ফর্ম পূরণ করলো, টাকা দিয়ে কোচিং করলো, প্রাইভেট পড়লো, বই কিনলো, খাতা কিনলো, এগুলো টাকা সে পেলো। কিন্তু দিন শেষে দেখা গেল 17 বছর পর, 20 বছর পর সে যে কেরিয়ার গঠন করবে, সে যে দুমুঠো ভাত খেবে সে টাকা ইনকাম করতে পারতেছে না। তাহলে 20 বছরে 20 লাখ টাকা ব্যয় করলো, বাট 20 বছর পরে গিয়ে 20 টাকা আর্ন করতে পারতেছে। কিন্তু এই 20 বছরে থাকাকালীন এসএসসির পর যদি একটা ছেলে একটা ভাষা বা যে কোনো একটা স্কিল শিখতো তাহলে এটা কিন্তু সে 20 বছর পর বা লেখাপড়া শেষ করার পর সেটা এই স্কিলটা দিয়ে সে তার কেরিয়ার দাঁড় করাতে পারতো। তার মানে তার কেরিয়ার দাঁড় করানোর জন্য সে 10,000 টাকা ব্যয় করতে রাজি নয়, কিন্তু 20 বছরে 20 লক্ষ টাকা খরচ করতে সে রাজি, যে 20 লক্ষ টাকা খরচ করে তার কোনো উপকারেই আসবে না বা আসে না, আসবে না বললে ভুল হবে, আসে না, তাই না? এখন আমরা যদি নেক্সট স্লাইডে যাই, বাংলাদেশের প্রেক্ষাপটে লেখাপড়ার সিস্টেম হচ্ছে এটা, আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এই যে আমরা প্রথম দেখতে পাচ্ছি আমরা কাকে দেখতে পাচ্ছি, কেউ যদি একজন রেসপন্স করেন প্লিজ। আমার কথা কি শোনা যাচ্ছে? বিল গেটস। ওকে, থ্যাংক ইউ। আপনারা যদি একটু কাইন্ডলি তাড়াতাড়ি রেসপন্স করেন তাহলে ধারাবাহিকতাটা একটু বজায় থাকে, ঠিক আছে? আমরা কি বুঝতে পারতেছি না কিন্তু কথাটা শোনা যাচ্ছে কিনা। ওকে, বিল গেটস, তাই না? এটা হচ্ছে ইলন মাস্ক, অবশ্যই ইলন মাস্ক আমরা সবাই চিনি। বিল গেটস, ইলন মাস্ক, আমরা বিশ্বের ধনীদের মধ্যে অন্যতম ধনী এনারা। মার্ক জাকারবার্গ, তাই না? এখানে 3 জন ব্যক্তি আছেন, একজন হচ্ছেন বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ। এনাদের কিন্তু একাডেমিক লেখাপড়া বলতে আছে, অবশ্যই আছে, কিন্তু হায়ার লেভেলে কিন্তু আসলে নাই। এনাদের একটা জিনিস কি আছে, এনাদের সবার একটা কমন জিনিস আছে, সেই জিনিসটার নাম কি কেউ একজন বলুন প্লিজ। এনাদের সবার যে কমন জিনিস আছে সেটার নাম কেউ একজন বলেন প্লিজ। স্কিলস, তাই না? এনাদের 3 জনের কমন যে একটি জিনিস আছে সেটা হচ্ছে স্কিল। এনাদের কিন্তু লেখাপড়া খুব বেশি না, আমরা তো অনার্স কমপ্লিট করছি, পিএইচডি করতেছি, অনেক কিছু করতেছি, বাট এনাদের কি খুব বেশি কিছু নাই। এই এক মার্ক জাকারবার্গ ফেসবুক আবিষ্কার করলেন, তাই না? সেই ফেসবুকে আমরা দিনে 4 থেকে 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা, কেউ 16 ঘন্টা নিয়ে পড়ে থাকি, কোনো কাম নাই। শিক্ষার্থী অনার্স করতেছে, ফোন চালাচ্ছে, কাজ শেষ। কিন্তু একজন মার্ক জাকারবার্গ ফেসবুক আবিষ্কার করে তার কেরিয়ার গঠন করে ফেললেন। শুধু কেরিয়ারই নয়, বিশ্বের ধনীদের মধ্যে অন্যতম। তাকে নিয়ে ম্যাগাজিন তৈরি হয়, তাকে নিয়ে বই তৈরি হয়, তার বই আমাদের পড়তে হয়, তাই না? কিন্তু সে অনার্সটাও ঠিক মতো কমপ্লিট করলেন না, হয়তো পরে করছেন, বাট এটার আগে করেন নাই, ফেসবুক আবিষ্কার করার আগে করেন নাই। তার মানে স্কিল যদি থাকে, আমি লেখাপড়াকে অবশ্যই ছোট করছি না, অবশ্যই লেখাপড়া প্রয়োজন, সিজিপিএ প্রয়োজন, কিন্তু ওইটার সাথে সাথে আমাদের স্কিলটা জানাও
প্রয়োজন। শুধু বর্তমান সময়ে শুধু সিজিপি, আমি একটা গল্প শুনছিলাম ক্লাসে, যে 1990 সালের দিকে যদি কেউ অনার্স কিংবা মাস্টার্স কমপ্লিট করতো, তাকে নাকি ব্যাংকের লোক বাড়িতে এসে গিয়ে বলতো, ভাই তোকে কিছু করতে হবে না, তুই গিয়ে আমার ম্যানেজারের পদে গিয়ে বস, বা তুই গিয়ে আমাদের অফিসের ম্যানেজার গিয়ে মানে ম্যানেজারের পদে গিয়ে বস, তোকে আমি মানে তোকে এত স্যালারি দেওয়া হবে। সরি, তুই তো বাড়ি করে ফেললাম, এত স্যালারি দেওয়া হবে। 1990 কিংবা 80 সালের দিকে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করে এত ভ্যালু ছিল। কিন্তু বর্তমানে কি দেখা যায়, 90 থেকে 25 এসে মাত্র 35 বছর পরে এসে দেখা যাচ্ছে কি, যদি অনার্স মাস্টার্স কমপ্লিট করার 5 বছর পরেও তার চাকরি হয় না। ব্যাংকের ম্যানেজার বাদ দিলাম, ব্যাংকের যে একজন সিআরও হবে, কাস্টমার রিলেশনশিপ মানে রিলেশনশিপ অফিসার কিংবা সর্বনিম্ন পদের অফিসার, সেটা নিতেও তাকে যদি 20টা পদ থাকে বা তার জন্য আবেদন করে 2 লাখ, সে 2 লাখই কিন্তু অনার্স কমপ্লিট করে। তার মানে এই 2 লাখের কি নাই, স্কিল নাই। যদি স্কিল থাকতো তাহলে এত মারামারি বা এত প্রতিযোগিতার মধ্যে সে যেত না, সে তার আগে তার কেরিয়ার দাঁড় করাতে পারতো। এই সবগুলো জিনিস, এই 3 জনের যে জিনিস, আমি শুধু মার্ক জাকারবার্গের কথা বললাম, এখানে ইলন মাস্ক আছে, বিল গেটস, এনারা হচ্ছে কি এক একজন অন্য লেভেলের। তারা লেখাপড়া অবশ্যই গুরুত্ব দিচ্ছে, কিন্তু তার সাথে গুরুত্ব দিচ্ছে যেটা হচ্ছে স্কিল। একটা স্কিল ইলন মাস্ক, তাকে নিয়ে গবেষণা করা হচ্ছে। বিল গেটস একটা মাইক্রোসফট প্রতিষ্ঠা করে মানে বই হুল্লোর পুরো পৃথিবীতে, তাদেরকে নিয়ে গবেষণা করা হচ্ছে, কত পড়া হচ্ছে, তাদেরকে নিয়ে বই আবিষ্কার করা হচ্ছে, মানে বই লিখিত করা হচ্ছে, সেই বই আমরা পড়তেছি। ওকে, আমি এতক্ষণ যে বকবক করলাম, এটার সবকিছুর মূলে ছিল একমাত্র হচ্ছে স্কিল। আর এই স্কিলেই মূলত আজকের যে প্রেজেন্টেশন কিংবা উপস্থাপনা বলবো সেটা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আমরা যদি নেক্সট আসি, স্কিল, এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে স্কিল। এখন দেখি এনাদের মধ্যে, এনাদের কি শুধুমাত্র একটি স্কিল ছিল? এই যে মার্ক জাকারবার্গ যখন কথা বলে, একটা কি হাফ হাতা বা কি একটা টি শার্ট পরে যখন স্টেজে কথা বলে, সবাই কথা মনোযোগ দিয়ে শোনে। তার সামনে প্রায় 100 থেকে 200 ক্যামেরা থাকে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানে ক্যামেরা থাকে, লোক থাকে, কত কত কোম্পানির সিইওরা থাকে, তাই না? বাট উনি কথা বলেন, কত সুন্দরভাবে কথা বলেন, তার কথা শুনতেই মন চায়, তাই না? কিন্তু এনাদের দেখা যায় শুধু কিন্তু একটা স্কিল ছিল না তাদের। উনি কি মার্ক জাকারবার্গের কথা যদি বলি, ওনার কি আইটি স্কিল ছিল, উনি ভালো প্রোগ্রামিং করতে পারতো, এই জন্য সফটওয়্যার বানাইছে। দ্বিতীয়, প্রেজেন্টেশন স্কিল ভালো ছিল, নেটওয়ার্কিং স্কিল ভালো ছিল। অনেকগুলো স্কিল একত্র মানে একজন ব্যক্তিকে অনেকগুলো স্কিলের একত্রিত করে একটা কি বিস্ফোরণ ঘটে, যেটা উনি ঘটাতে পারছেন। এখন দেখি স্কিলগুলো কি কি, আমরা যদি একটু দেখি স্কিলগুলো কি কি একজন ব্যক্তির মধ্যে, যদি কোন কোন স্কিলগুলো থাকলে সে পুরো কি ব্লাস্ট করার মতো অ্যাবিলিটি রাখে। শুধু চাকরি না, সে একটা কেরিয়ার দাঁড় করতে পারে এবং ধনীদের, অন্যতম ধনীদের কাতারে সে পরিণত হতে পারে। আমরা যদি দেখি আমার স্কিলগুলো কি কি, 1 নম্বরে যে স্কিলটা আছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। আমাদের 1 নম্বরে যেটা দেখতে পাচ্ছি প্রেজেন্টেশন স্কিল। আমাদের স্যার বলেন, আমাদের জাকারিয়া স্যার, আমাদের মেন্টর, উনি বলেন না, এটা সত্য, যে সুন্দর করে কথা বলতে পারে, আমি বাংলা জানি জন্য আমার কথা কি সবাই শুনবে। একটা সেন্টেন্স বললে, আমাদের অনেক শিক্ষার্থী অনার্স কমপ্লিট করছে, তাকে যদি একটা সেন্টেন্স বলতে বলা হয়, সাবজেক্ট আগে বলবে না অবজেক্ট আগে বলবে, দুইটা তাকে প্রেজেন্টেশন দিতে বললে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দুইটা একদম এক্সটেনশন মিলে হজ ব র ল হয়ে যায়, তাই না? শুধু কথা বলা এটা তো প্রেজেন্টেশন স্কিল না। একটা বিষয় নিয়ে উপস্থাপন করা, একটা বিষয়ে মানুষকে বোঝানো, একটা বিষয়কে মানুষকে গুছিয়ে বলা, এটা হচ্ছে প্রেজেন্টেশন। নিউজ প্রেজেন্টার যখন কোনো কিছু প্রেজেন্টেশন করে, আমাদের শুনতেই মন চায়। 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা ধরে তাদের নিউজ দেখি, ওগুলো হচ্ছে প্রেজেন্টেশন। বাট আমি আপনি বা 2 মিনিট কথা বললে, 5 মিনিট কথা বললে, 10 মিনিট কথা বললে আর শুনতে মন চায় না, তাই না? তার মানে 1 নম্বরে যেটা আমাদের শেখা প্রয়োজন সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। নাম্বার 1, প্রেজেন্টেশন স্কিল আমাদের সবার জানা উচিত, শিক্ষার্থীদের, যদি আমরা কেরিয়ার দাঁড় করাতে চাই, তাই না? 2 নম্বরে যদি আসি আমরা, কমিউনিকেশন স্কিল। এই স্কিলটা এত গুরুত্বপূর্ণ। আমরা যদি একজন শিক্ষার্থী তার বন্ধুর সাথে কিভাবে কথা বলবে, তার বাবা মার সঙ্গে কিভাবে কথা বলবে, তার টিচারের সঙ্গে কিভাবে কথা বলবে, তার মেন্টরের সঙ্গে কিভাবে কথা বলবে, এটা সে জানে না।
এসে বুঝে না, তার বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলতেছে, তার বাবা মায়ের সঙ্গে সে একইভাবে কথা বলতেছে, তার টিচারদের সঙ্গে একইভাবে কথা, মানে সবার সঙ্গে একইভাবে কথা বলছে, একই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে। এটা কি ধরন হতে পারে কোনো কথার? অবশ্যই না। তার মানে একজন শিক্ষার্থী যদি তার পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ বিল্ড করতে চায়, তার কমিউনিকেশন স্কিল কি শেখা প্রয়োজন। স্কিলটার কেটা মিস্টেক হয়েছে আমার লিখতে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যদি 3 নম্বরে আসি, ল্যাঙ্গুয়েজ স্কিল। আমরা যে প্রথম আমাদের উপদেষ্টা সম্মানিত ইউনূস স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার প্রথম যে লেখাটা দেখলাম যে কেউ যদি জাপানিজ ভাষা শিখে 1 লক্ষ কি বেকার সে জাপানে প্রেরণ করতে পারবেন। তার মধ্যে কি ল্যাঙ্গুয়েজ স্কিল আছে না? আরো 4টা স্কিল আছে, কি আরো বলছে কোরিয়ান, জাপানিজ, তারপরে হচ্ছে ইংলিশ, আরবি, তো ল্যাঙ্গুয়েজ স্কিল। তার কোনো ব্যক্তি যদি একটা স্কিল শিখে, সে কি ওই 17 জন বেকারের মধ্যে থাকবে? অবশ্যই থাকবে না। সে 17 জন থাকবে না, ওই 3 জনের মধ্যে থাকবে যে চাকরি পাইছে বা তার প্রফেশনাল করতে পারবে ল্যাঙ্গুয়েজ স্কিল। তার মানে আমাদের বাংলার পাশে বাংলা, আমাদের মায়ের ভাষা, আমরা বাংলা মোটামুটি জানি, কিন্তু এটাকে আরো ভালোভাবে ফ্লুয়েন্টলি বলার জন্য প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয়ত আমাদের ইংরেজিটা মাস্ট বি শিখতে হবে। আর যদি পারি আরবিটা শিখবো, আর যদি পারি জাপানিজ, মানে যে কোনো একটি ভালোভাবে শিখবো, বাকিগুলো একটু একটু করে শিখলেও হবে। আমরা যদি 4 নম্বরে আসি, আইটি স্কিল। মানে এক আইটি স্কিল দিয়ে মার্ক জাকারবার্গ কি করে ফেলছে, তার ক্যারিয়ার দাঁড় করাই ফেলছে। জাস্ট কি করছে? প্রোগ্রামিং করছে, তাই না? এই একটা মাত্র স্কিল আইটি বর্তমানে যদি কারো না থাকে, তার দ্বারা কোনো কিছু করা সম্ভব নয়। সে যদি কর্মক্ষেত্র গিয়েও থাকে, এক সময় সে যদি এই আইটি স্কিল না থাকে, এক সময় কি ছিটকে পড়ে যাবে কিংবা পিছনে পড়ে যাবে। ঠিক আছে? আইটি স্কিল এখন যদি বলি, আমাদের ন্যাশনাল বা পাবলিক বা প্রাইভেট যেটাই বলেন, আপনার 20 থেকে 30% কিংবা 40% শিক্ষার্থী আছে, তারা যদি বিভিন্ন জব অ্যাপ্লাই করার জন্য, বিভিন্ন পদে অ্যাপ্লাই করার জন্য তারা নিজে করতে পারে না। তারা যেটা করবে তারা সেটা নিজে করতে পারে না। তারা কি করে? কম্পিউটার দোকানে গিয়ে যায়, যে ছেলেটা ওখানে বসে আছে সে এসএসসি পাসও করে নাই, সেই ছেলেটার কাছে গিয়ে বলে আমাকে একটা সিভি তৈরি করে দেন, কিংবা আমার এই পদের জন্য এই অ্যাপ্লাইটা করে দেন, তার বিনিময়ে সে 50 কিংবা 100 টাকা দেন। তো কিন্তু যে ছেলেটা, যে শিক্ষার্থী অনার্স কমপ্লিট করলো কিন্তু নিজের আবেদন নিজে করতে পারলো না, তার হাতে স্মার্টফোন থাকা সত্ত্বেও, সেই শিক্ষার্থীর চাকরি হতে অবশ্যই 3 বছর থেকে 4 বছর লেগে যাবে, এটা স্বাভাবিক বিষয়। এর পরবর্তীতে যদি আসি, সেটা হচ্ছে নেটওয়ার্কিং স্কিল। আমরা এখন বর্তমানে অনেক ভাব নিয়ে থাকি, ইন্ট্রোভার্ট, কারোর সঙ্গে কথা বলবো না, আরে ওর সঙ্গে কেন কথা বলবো, তাই না? বাট নেটওয়ার্কিং যদি সুন্দরভাবে করতে চায়, কোনো ব্যক্তি বা কোনো শিক্ষার্থী যদি নেটওয়ার্কিং সুন্দরভাবে তার কি বিল্ড করতে চায়, স্কিল যদি বিল্ড করতে চায়, অনেকের সঙ্গে কথা বলতে হবে। যার সঙ্গেও আমি একটা পত্রিকা পড়ছিলাম যে প্রতিদিন 2 জন অপরিচিত মানুষের সঙ্গে কথা বলো, এতে অনেক কিছু শিখবা, অনেক কিছু জানবা, তার সম্বন্ধে ধারণা জন্মাবে, মানুষের সঙ্গে কিভাবে কথা বলে শিখবা। তার মানে নেটওয়ার্কিং স্কিল এতটাই প্রয়োজনীয়। কেউ যদি প্রতিদিন 2 জন করে কি শিখে, তার দেখা যাচ্ছে তার বছরে 700+ মানুষের সঙ্গে কথা বলা, মানে কথা বলার কি ধরন শিখে যাবে। সে মানুষ কিভাবে কথা বলতে হয়, কিভাবে তথ্যের আদান প্রদান করতে হয়, সেই নেটওয়ার্কিং স্কিলের মাধ্যমে জানতে পারবে। কিন্তু আমি একটা জেলায় বসবাস করি, আমার যদি 50 জনের সঙ্গে চেনা জানা থাকে, আমি যদি কোনো সমস্যায় পড়ি, তাহলে এই 50 জনের যে কোনো একজন আমাকে হেল্প করবে। আর যদি আমি যদি কারোর সাথে যোগাযোগ না করি, আমি এখন রুমে একা থাকি, সাপোজ রুমে একা থাকি, আমি যদি এখানে পচে মরে যাই, কারোর সঙ্গে যদি চেনা জানা না থাকে, আমি যদি বাড়িতে ফোন করে দিলি আমার অসুস্থ, আব্বু অসুস্থ, আমি ওনার আস্তে আস্তে 1 ঘন্টা আমি এখানে ময়রা ভূত হয়ে থাকবো, তো কেউ আসবে না। সুতরাং আমি সহজভাবেই বলতেছি, এগুলা নেটওয়ার্কিং স্কিলের জন্য আমাদের প্রয়োজন। আমরা যেখানেই থাকি, আমরা নিজের একটা নেটওয়ার্ক, সুন্দর একটা নেটওয়ার্কিং তৈরি করব এবং এটাকে পার্সোনাল এবং প্রফেশনাল ভাবে বিল্ড করব। আমরা যদি নেক্সট আসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে আইটি শিখলাম, আইটির মধ্যে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োজনীয়। আমরা যে বর্তমানে কাজগুলো করি, আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? জি, আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না?
আইটির মধ্যেই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা যদি সিম্পল একটা কাজ করি, সাপোজ ধরলাম আমি এক্সেল একটা কাজ করি, এক্সেল তো মূলত গাণিতিক হিসাব নিকাশ করার জন্য, বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন ডাটা অ্যানালাইসিস করার জন্য হচ্ছে এক্সেল আমরা ব্যবহার করে থাকি, তাই না? কিন্তু এক্সেলটা হয়তো আমরা হচ্ছে 1000 ব্যক্তির ডাটা নিয়ে আসলাম, আমরা 1 ঘন্টায় করলাম এক্সেলে, 1 ঘন্টায় ডাটাগুলো কি ঠিকঠাক করলাম এক্সেলে। কিন্তু এই আর্টিফিশিয়াল এআই দিয়ে ওই 1 ঘন্টার কাজ আমি 30 মিনিটে করতে পারি। তার মানে কি এটা কিন্তু আরো অ্যাডভান্স, তাই না? আইটির মধ্যে এক্সেল আমি একটা কাজ 1000 ডাটা আমি কি অ্যানালিসিস করলাম 1 ঘন্টায়, কিন্তু এই 1 ঘন্টাকে আরো কম সময়ে এআই দিয়ে করতে পারবো। আগে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে লেখালেখি করা, ডিজাইন করা, শেপ দেওয়া, ট্রানজিশন দেওয়া, অ্যানিমেশন দেওয়া করতে 1 থেকে 2 ঘন্টা লেগে যেত, বাট এখন এআই দিয়ে 2 থেকে 5 মিনিটে করা যাচ্ছে। তার মানে কি আমাদের আপডেট হতে হবে। আমাকে 3G-তে সারা জীবন যদি 2G-তে বসে থেকে শুধু লেখা হতে ওই করতেই চলে যাবে, আমার আর বলা হবে না। তেমনই হচ্ছে 2G থেকে 3G, 3G থেকে 4G, 4G থেকে 5G। শুধু এখন কি আইটির মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবশ্যই আছে। তার মানে কি শুধু এক্সেলের কাজ জানলে হবে না, আমাদের এআই দিয়ে এক্সেল কিভাবে কাজ করে সেটাও শিখতে হবে। আমরা যদি নেক্সট আসি, ইমোশনাল ইন্টেলিজেন্স। এইটা যে কতটা গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির, একজন শিক্ষার্থীর, একজন মানুষের, সে যদি ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে না জানে তাহলে কি সে মনে হয় 50% না জানা আছে। কেননা সে যদি নিজে ইমোশন মানে কি নিজের ইমোশন বোঝা, তাই না? আমি কোনটা দেখে রাগ করব, কোনটা দেখে হাসবো, কোনটাতে কাঁদবো, মানে ইমোশন বোঝা, ইমোশনাল ইন্টেলিজেন্স, তাই না? তার মানে একজন ব্যক্তি, একটা কথা আছে, তুমি যদি তোমার ইমোশনকে কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি অন্যকে প্রভাবিত করতে পারবে না। তার মানে আমি যদি আমার ইমোশনকে কন্ট্রোল করতে না পারি, আমাকে কেউ যদি রাগাতে চায়, আমি যদি না রাগি, কেউ যদি রাগাতে চায়, আমি যদি রেগে গেলাম, তো সে তো দিতে গেলাম, আমি হেরে গেলাম, তাই না? তার মানে ইমোশনকে কন্ট্রোল করতে হবে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে। আমাদের আরিফুজ্জামান স্যার সুন্দরভাবে কথা বলেন যে কেউ যদি তোমাকে তিক্ত কথা বলে, তোমাকে সেটা মধুর মতো মিষ্টি কথা বলে উড়িয়ে দিতে হবে। কত সুন্দর কথা, তাই না? বাট কেউ যদি আমাকে একটা তেরা কথা বলে, আমাদের চোখ দুটো হয় বড় বড়, কপাল দুটো হয় ভাঁজ, রেগে আগুন ফায়ারের মতো আমরা কি রিয়াক্ট করি। কিন্তু এইটা যদি সে গিলে ফেলে, সে যদি সুন্দর করে হাসি দিয়ে কথা বলতো তার সঙ্গে, এটা কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আমাদের শিখিয়ে গেছেন। কেউ যদি তাকে আঘাত করতো, সে পরিপ্রেক্ষিতে কি রিয়াক্ট করতো না। তো ইমোশনাল ইন্টেলিজেন্সটা আমাদের মানে প্রতিটা শিক্ষার্থী, প্রতিটা মানুষের থাকা উচিত, তাহলে সে ভবিষ্যতে এখান থেকে এখানে পৌঁছে যাবে। আমরা যদি নেক্সটে আসি, অবস্ট্যাকল ম্যানেজমেন্ট, তাই না? আমরা ছোট থেকে বড় হই, আমাদের প্রায় বাংলাদেশের গড়ে প্রায় 65 বছর, বাট এই 65 বছরে আমাদের জীবনে 65টা ঝড় চলে আসে। 65 ঝড় মানে বললে ভুল হবে, মানে 1 বছরে 2-4টা করে ঝড় চলে যায় আমাদের উপর দিয়ে, সমস্যা চলে আসে। আমরা যদি আজকে শান্তিতে থাকি, কালকে দেখা যায় মানে আগামীকাল দেখা যাবে যে অশান্তিতে পড়ে গেছে। নানান সমস্যা আমাদের ঘাড়ে এসে পৌঁছে। আমাদের কলেজের সমস্যা, আমি তো মেসে থাকি, মেসের সমস্যা, বাড়িতে সমস্যা বা ফ্যামিলিতে সমস্যা, কাজ করি যেখানে কাজ করি সেখানে সমস্যা, মানে সমস্যা শেষ নেই, তাই না? এই সমস্যাগুলো মানুষ একজন আরেকজনকে দেখে মনে হয় ও খুব সুখে আছে, কিন্তু না। বাংলাদেশে যদি 20 কোটি লোক থাকে, 20 কোটি লোকেরই সমস্যা আছে। তাহলে যদি 50 কোটি টাকা থাকে, সেটা 50 কোটি লোকের সমস্যা আছে। কিন্তু এই সমস্যাগুলোকে যে মোকাবেলা করতে পারবে, যে সুন্দরভাবে বুঝে সমস্যাগুলো এসে ভয় না পেয়ে মোকাবেলা করতে পারবে, সেই সামনে এগিয়ে যাবে এবং সেই সুখে থাকতে পারবে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, যত সমস্যায় আসুক, আল্লাহর উপর, আমাদের রবের উপর ভরসা রাখতে হবে। তাহলে এই অবস্টাকল বা বিভিন্ন সমস্যা আমরা খুব সহজেই ম্যানেজমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি নেক্সটে আসি, টিম বিল্ডিং, এটাও আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা সব কাজ কিন্তু একা করতে পারি না, সব কাজ আমাদের একার দ্বারা সম্ভব না। আমাদের এমন কিছু কাজ আছে যেটা 2 জন, 4 জন, 6 জন কিংবা 10 জন কিংবা 100 জন মিলে করতে হয়, তাই না? এই
যেমন আমাকে যদি বলা হয় যে সাপোজ বলি যে আমি যে টেবিলটা আছে এই টেবিলটা যদি আমাকে কেউ নিয়ে যেতে বলে, এই টেবিলটা আমাকে একার দ্বারা নিয়ে যাওয়া সম্ভব না, হয় 2 জন কিংবা 3 জনকে ধরে নিয়ে যেতে হবে। এখন যদি একজন বলে মানে যে আদেশ করতেছে যে এই ধর টেবিলটা নিয়ে যাই, বা ওই কথা শুনলো না, ও হচ্ছে তেরা হয়ে আরেকদিকে বসে থাকলো, আরেকজন একটু ফোন চাপলো, হবে না। এটা নাহলে বাদ দিলাম। আরেকটা মনে করেন যে একটা কাজ, ধরেন 1000 জনের ডাটা দিল, 5জন মিলে করতে বললো। কোন একটা কোম্পানি 1000 ডাটা দিল, 5জন মিলে করতে বললো, বাট 5 জনে 3 জন করলো না, 3 জন ফোন চাপলো, 2 জন করলো। ও কাজটা হবে না সুন্দরভাবে, শুধু শেষ হবে কিন্তু সুন্দরভাবে হবে না, সময় মতো হবে না, আর সময় মতো সেটা না হলে সে কাজ ফলাফল আসে না। সুতরাং আমার টিম বিল্ডিংটা শিখতে হবে। আমরা সবসময় একা না ভেবে 2 জন 4 জন 5 জন 10 জন যে কয়জন থাকি সেই কয়জন মিলে, যে কাজটা যে কয়জন মিলে করা উচিত সেই কয়জন মিলে করতে হবে। তাহলে সে কাজের ফলাফল, সে কাজ তত দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি নেক্সটে আসি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো শিক্ষার্থী নাই, এমন কোনো প্যারেন্টস নাই, এমন কোনো বিজনেসম্যান নাই, এমন কোনো টিচার, এমন কোনো ব্যাংকার, এমন কোনো লয়ার নাই, যত প্রেশার মানুষই থাক, এমন কোনো ব্যক্তি নাই যার ফিনান্সিয়াল সমস্যা নাই, যার টাকার সমস্যা নেই। সোজা কথা। মার্ক জাকারবার্গ কিংবা বলেন, কিংবা জেফ বেজোস বলেন, কিংবা ইলন মাস্ক বলেন, যত কোটি কিংবা যত বড় বিজনেসম্যানই বলেন, কিংবা যত ছোট লোকই বলেন, ছোট লোক বলতে আমি কম টাকাওয়ালাকে বুঝাইছি, যত কম টাকাওয়ালা কি বোঝে বলেন, টাকার সমস্যা সবার আছে। যার কোটি টাকা আছে সে আরো কোটি টাকা দিয়ে আরো বিজনেস বড় করতে চায়, আরো জমি কিনতে চায়, আরো কোম্পানি বাড়াইতে চায়। যার 200 টাকা আছে সে 500 টাকা করতে চায়, যার একটা জমি আছে সে দুইটা জমি কিনতে চায়। সমস্যা সবার আছে, তাই না? সুতরাং এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অতীব জরুরি। 5 থেকে 7 বছরের শিশু থেকে 70 বছরের বৃদ্ধ সবার এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তার মস্তিষ্কে সেভ করে রাখা উচিত। আমি আজকে 5000 টাকা পেলাম, আমি আজকে 10,000 টাকা পেলাম, এই 10,000 টাকা যদি আমি শেষ করে ফেলি, এই মাসে শেষ করে ফেলি, আবার আগামী মাসে 5,000 পেলাম, 5,000 শেষ করলাম, আগামী মাসে 20,000 শেষ করলাম, পরের মাসে আমার একটা বড় ধরনের সমস্যা আসলো, 50,000 টাকা লাগবে বা 40,000 টাকা লাগবে, সে টাকাটা কই পাবো? তার ওই 2-3 মাস আগে যে টাকাগুলো পাইছিলাম সেখান থেকে যদি 2,000, 5,000, 7,000, 10,000 টাকা করে বা 2,000 টাকা করে যদি কি বাঁচিয়ে রাখতাম, ম্যানেজমেন্ট করতাম টাকাটা, তাহলে বিপদের সময় ওই টাকাটা আমার কাজে লাগতো। এই জন্য প্রতিটা শিক্ষার্থীর প্রতিটা মানুষের এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট তার মাথায় সেভ করে রাখা উচিত। নেক্সটে যদি আসি, লিডারশিপ স্কিল, তাই না? এই সবগুলোর একত্রে বা সবগুলোর মিলে বা সবগুলো একজন ব্যক্তির যদি আমি বলি, বা প্রধান যদি বলি বা মেইন যদি বলি, সেটা হচ্ছে লিডারশিপ স্কিল। এটা অনেক গুরুত্বপূর্ণ। লিডার সে নয় যে, একটা কথা হচ্ছে লিডার যে সময় যে আমি চেয়ারে বসে আছি, 5 জন মাটিতে বসে আছে, কাজ করতে বললাম, এটা কিন্তু আসলে লিডারশিপ না, তাই না? আমি যদি চেয়ারে বসে না থেকে আমি যদি আগে গিয়ে কাজ করে বাকি 4 জনকে অনুপ্রেরণা দিয়ে বলতাম যে ভাই এখন কাজগুলো কর, তাহলে কিন্তু ওরা সুন্দরভাবে কাজ করতো। এই যে আমি আমাদের বর্তমানে বাংলাদেশে ওসমান হাদি ভাই মারা গেলেন গতকাল বা কি একটা কথা আছে যে, এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, তাই না? কতদিন, 1 বছর 1.5 বছর ধরে উনি হচ্ছে কি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া আমরা চিনি, 1 বছর ধরে জাস্ট ওনার এমন বক্তব্য, এমন লিডারশিপ, এমন স্কিল, এমন কথা বলার ধরন, মানুষের মনে এমন একটা ভাবনা তৈরি করে দিয়ে গেছে, মারা গিয়েছে মনে হচ্ছে আপন যেন কেউ মারা গেল। লিডারশিপ স্কিল আসলে অন্য ধরনের, অন্য লেভেলের আর কি, তাই না? আরেকটা যদি বলি, লিডারশিপ আসলে এটা বলে বোঝানো সম্ভব না। ওই নেতা মানেই লিডার না। আমরা তো অনেক 10 বছর 20 বছর 55 বছর ধরে আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাই না?
বাট অনেক লিডার আমরা দেখে আসছি, বাট লিডার নেতা মানে লিডার না, লিডার যে সাথে থাকবে, কাজ করবে এবং অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারবে, সেই হচ্ছে আসল লিডার। ঠিক আছে, আমরা ওই প্রেক্ষাপটে না যাই, আমরা যদি নেক্সটে চলে আসি। ওকে, তার আগে আমি যদি আলোচনা করি, এই যে 11টা স্কিল নিয়ে আমরা আলোচনা করলাম, এই 11টা প্রতিটা কিন্তু এক একটা কি স্কিল, এক একটা বারুদ, এক একটা বোমা বলতে গেলে, তাই না? এই একটা করে যদি একজন মানুষের থাকে, মানে সেই লেভেলের থাকে, তাহলে সে আসলে ওই 17 জনের মধ্যে থাকবে না, 3 জনের মধ্যে থাকবে। এখন আমরা নেক্সট আসি, এই 11টা স্কিল। এখন আসি আমরা ক্যাম্পাস টু ক্যারিয়ার। আজকের মূলত বিষয়টি হচ্ছে ক্যাম্পাস টু ক্যারিয়ার, তাই না? এখন এই 11টা যে স্কিল আছে, 11টা স্কিল আমরা বললাম, শুনলাম, বুঝলাম। এই 11টি স্কিল যদি কোনো শিক্ষার্থীর মধ্যে থাকে, সে অটো 3 জনের মধ্যে চলে যাবে। আর এই সবকিছু বিবেচনা করেই ক্যাম্পাস টু ক্যারিয়ার, ইএসবিডির তত্ত্বাবধানে ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম চালু করা হয়েছে। কোনো শিক্ষার্থী 6 থেকে 36 মাস কিংবা 1 থেকে 3 বছর ক্যাম্পাস টু ক্যারিয়ারের আন্ডারে থেকে এই 11টি স্কিল প্রপারলি নিয়মিত যদি কেউ শিখে, তাকে ওই 17 কিংবা 20 বছর পরে বেকার থাকা লাগবে না। সে অটো, মানে ওই 2 লক্ষর সাথে কি প্রতিযোগিতা করতে হবে না, সে অটো আবার লেভেলে চলে যাবে। আমাদের এখন বলি ক্যাম্পাস টু ক্যারিয়ার কি। বললাম ক্যাম্পাস টু ক্যারিয়ার শিক্ষার্থীদের একাডেমিক লেখাপড়ার পাশাপাশি তাদের পার্সোনাল এবং প্রফেশনাল স্কিলগুলো ডেভেলপমেন্ট করে। পার্সোনাল এবং প্রফেশনাল স্কিল, তো পার্সোনাল এবং প্রফেশনাল স্কিল কোনগুলো? ওই 11টা স্কিল, তাই না? তার মানে ওই 11টা স্কিলই ইএসবিডি ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের মাধ্যমে কি শেখাচ্ছে, বোঝাচ্ছে, জানাচ্ছে। তা কোনো শিক্ষার্থী এসএসসির পর, কোন শিক্ষার্থী না, ধরলাম ষষ্ঠ শ্রেণী থেকে একটা শিক্ষার্থী বুঝে, ষষ্ঠ কিংবা এসএসসির পর থেকেই ধরলাম, বা এইচএসসি পর থেকেই ধরলাম, যদি এসএসসি কিংবা অনার্স লাইফ থেকেই ধরলাম, যদি কেউ 6 মাস, তো আমরা তো 20 বছর লেখাপড়া করে কিছু হচ্ছে না, কিন্তু আমরা 6 মাস যদি সময় দেই, 1 বছর যদি সময় দেই, একটা স্কিল যদি শিখি 11টার মধ্যে, কিংবা 2টা স্কিল যদি শিখি, তাহলে কি আমাদের বসে থাকা লাগে বা আমরা বেকার থাকতে পারি? একটা জাপানি শিখলেই তো ওখানে চলে যেতে পারতেছি, কাজ করতে পারতেছি। ইংলিশ আইএলটিএস 7 এক্সপ্লোর করলেই তো চলে যেতে পারতেছি, নাহলে ওগুলো কথা বাদই দিলাম। বাংলাদেশ থেকে এমন অনেক শিক্ষার্থী আছে যারা ফুল ফ্রি স্টুডেন্টশিপে বাইরে চলে যায়, একমাত্র ভাষার কারণে। কেউ যদি আইএলটিএস 7 করে বা 8 করে, সে ফুল ফ্রি স্টুডেন্টশিপে চলে যায়। কেউ যদি, আর চায়না বিশ্ববিদ্যালয়গুলো আরো সহজ। চায়না বিশ্ববিদ্যালয়গুলোতে সে যদি শুধু চাইনিজ ভাষাটা শিখে, যদিও ভাষা শেখা কি একটু টাফ তো হবেই, 6 মাস শিখতে হবে না, 1 মাস 1 বছর শিখতে হবে না। আমি 17 বছর শিখে কিছু করতে পারলাম না, বা 6 মাস 1 বছর, তো 6 মাস 1 বছর তো সময় দিতে হবে, তাই না? 6 মাস 1 বছর শিখে কি একটা ভাষা শিখে সে ফুল ফ্রি স্টুডেন্টশিপে অন্য দেশে গিয়ে লেখাপড়া করতে পারতেছে, তাই না? মানে আমরা সহজ জিনিসটাকে কঠিন করে ফেলছি। ওকে, যাই ওই দিকে আমরা না যাই। তার মানে আমরা এই 11টা স্কিল ক্যাম্পাস টু ক্যারিয়ার মাধ্যমে প্রপারলি শিখতে পারবো। কেউ যদি 6 মাস থেকে 36 মাস সময় দেয়, সে প্রপারলি স্কিলে পরিপূর্ণ হতে পারবে ইনশাআল্লাহ। নেক্সটে আসি, তো এই স্কিলগুলো কে শেখাচ্ছেন? এই স্কিল আমাদের প্রশ্ন আসতে পারে, এই স্কিলগুলো কে শেখাচ্ছেন? ক্যাম্পাস টু ক্যারিয়ার যে 11টা স্কিলের কথা বললাম, স্কিলগুলো কে শেখাচ্ছেন, তাই না? আমরা এখানে নাম্বার 1 দেখতে পাচ্ছি এসএম আরিফুজ্জামান স্যার। আমি যে স্কিলে একটা কথা বলছি, ইমোশনাল ইন্টেলিজেন্স, তাই না? মানে ইমোশনকে কিভাবে কন্ট্রোল করতে হবে, নিজের ইমোশনকে কিভাবে বজায় রাখতে হবে, কিভাবে ইমোশনকে কন্ট্রোল রেখে অন্যের সঙ্গে কথা বলতে হবে, সেটা স্যারের ক্লাস কেউ একটি করলে সে বুঝে যাবে। মানে একটি করলে পরের ক্লাস করার জন্য তাকে আর বলতে হবে না, সে অটো চলে আসবে। দেশের সেরা মেন্টর। 2 নম্বরে যদি আমরা বলি শরীফুল ইসলাম শখ স্যার, তাই না? ইনার ইংলিশ ক্লাস। আমরা ইংলিশ সচরাচর সবাই ভয় পাই, আমরা গ্রামের ছেলে মেয়েগুলো তো আরো তো ইংলিশ শুনলে ক্লাসেই যায় না, পরীক্ষার কথা শুনলে তো আরো বাদই দিলাম, ওই 1 সপ্তাহ আমরা ক্লাসে যাওয়ার আর প্রশ্নই আসে না। কিন্তু ইংলিশ যে মজা করে শেখা যায়, সেটা স্যারে ক্লাস না করলে কেউ বুঝতে পারবে না। 3 নম্বরে আসি আমাদের মেন্টর, ইএসবিডির ফাউন্ডার এন্ড সিইও জাকারিয়া চৌধুরী স্যার। স্যারের সফট স্কিল গুলো, আমি যে এখানে কথা বলছি, এটা স্যার বলবো অবদান। বা এই যে হাত পা কিন্তু আমার কাঁপতেছে না, তাই না? আমার বউ কিন্তু কাঁপতেছে না। আগে কিন্তু
কথা বলতে এইভাবে কাবাকাবি শুরু হয়ে যেত। তার মানে কি, গাইতে গাইতে গাইন। স্যারের ক্লাসগুলোকে যদি 2 থেকে 3টা কিংবা 4টা ক্লাস করে, আশা করি সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে ইনশাআল্লাহ। তার মানে আমাদের এখানে ক্লাসগুলো কে নেন? দেশরা মেন্টরগণ আমাদের ক্লাসগুলো নিয়ে থাকেন। ওকে, আমরা নেক্সটে চলে আসি। আমি এই স্লাইডটা যদিও অ্যাড করছি ইচ্ছা করি, আমরা শিখতে চাই না, আসলে আমরা শিখতে চাই না। আমরা মনে করি যে এই যে আমরা একটা কোর্সে ভর্তি হলাম, 1 মাস 2 মাস ক্লাস করলাম, তারপর পরবর্তী থেকে মনে হয় আর্ন করা শুরু করে দেবো। আসলে না, আওয়ার লার্নিং অ্যাবিলিটি ডিসাইডস আওয়ার আর্নিং ক্যাপাসিটি, তাই না? আওয়ার লার্নিং অ্যাবিলিটি ডিসাইডস আওয়ার আর্নিং ক্যাপাসিটি। আমি যত বেশি শিখবো তত বেশি কি আর্ন করবো, এটা সত্যি কথা। কেউ ইংলিশ শিখলো, মাসে 10,000 টাকা কোনো প্রতিষ্ঠান থেকে আর্ন করতে পারবে। ওটার পাশাপাশি যদি আইটি শেখে, সে মাসে 20,000 টাকা আর্ন করতে পারবে। ওটার পাশাপাশি জাপানে গিয়ে 30,000 টাকা আর্ন করতে পারবে। তার মানে কি, যত বেশি স্কিল, যত বেশি লার্নিং, তত বেশি আর্নিং। ফার্স্ট লার্ন দেন রিমুভ এল। কি, ফার্স্ট লার্ন দেন রিমুভ এল। তার আগে লার্ন করতে হবে, তারপর এলটা বাদ দিলে আমার আর্ন চলে আসবে। সেটা কি 1 মাস 2 মাস না, অবশ্যই একাধারে 6 মাস কিংবা 1 বছর শিখতে হবে। নেক্সটে যদি আমরা আসি, 3P। আমাদের মেন্টর, আমাদের স্যার জাকারিয়া চৌধুরী স্যার, উনি সবসময় বলেন 3P মেনটেন করতে হবে। একটা শিক্ষার্থী সর্বোচ্চ লেভেলে যাওয়ার জন্য এই 3P মেনটেন করতে হবে। আমি এই ম্যাচে বা এই রুমের মধ্যে আছি, আমার কাছে কোনো প্ল্যাটফর্ম নাই। আমি আজকে কোন মাধ্যমে কথা বলতেছি? ইএসবিডির মাধ্যমে কথা বলছি। ইএসবিডির যে একটা প্রোগ্রাম আছে, ক্যাম্পাস টু ক্যারিয়ার, সেই প্রোগ্রামের আওতায় ক্যাম্পাস কোঅর্ডিনেটর হয়ে আমি প্রেজেন্টেশন দিতে পারতেছি মান্থলি 550 টাকা ফি দিয়ে, তাই না? তো এই প্ল্যাটফর্মটা যদি আমি না থাকতো, তাহলে কি আমি এখানে কথা বলতে পারতাম? তার মানে একজন শিক্ষার্থীকে তার কি সুপ্ত গুণগুলো বের করে নিয়ে আসার কার্যক্রম করে ইএসবিডি ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রাম। তার মানে 3P মেনটেন করতে হবে, একটা প্ল্যাটফর্ম থাকতে হবে। যেমন ইএসবিডির মধ্যে একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, তাকে প্রিপারেশন করতে হবে, প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন একা নিতে পারবে না। এই যে আমি কথা বলতে অনেক প্রবলেম হয়েছিল। আমি গত পরশুদিন স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার আসলে প্রেজেন্টেশন কিভাবে দেবো, কটা স্লাইড দেবো, কেমন দিলে ভালো হয়, কতগুলো স্লাইড দিলে ভালো হয়, এগুলো স্যারকে জিজ্ঞেস করছিলাম। তার মানে কি, প্রিপারেশন নেওয়ার আগে অবশ্যই ডিসকাস করতে হবে মেন্টরের সঙ্গে, তাই না? আমি যা বুঝলাম, আমি কিন্তু সব জানতা শমশের নই। অবশ্যই একজন মেন্টরের সহায়তা নিতে হবে। কোনো কিছু বলতে গেলে, কোনো কিছু করতে গেলে মেন্টরের সহায়তা নিতে হবে। আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম, ওনার সঙ্গে জিজ্ঞেস করে বা ওনাকে জিজ্ঞেস করে আমি এগুলো তৈরি করছি। তার মানে কি, প্রিপারেশনটা নিতে হবে। আর প্রিপারেশন একা একা নেওয়া পসিবল হয় না, একজন মেন্টরের প্রয়োজন হয়। তার মানে পারফরমেন্স, এই যে আমি আজকে এখানে কথা বলতেছি, তাই না? এই কথা কি আমি হঠাৎ করে বলতেছি? অবশ্যই না। এই পারফরমেন্স করার আগে অবশ্যই আমাকে অনেকগুলো ধাপ পার করে আসতে হয়েছে। ওকে, আমরা নেক্সটে যাই। এখন যদি আমি এতক্ষণ কথা বলছিলাম ক্যাম্পাস টু ক্যারিয়ার নিয়ে, ক্যাম্পাস টু ক্যারিয়ার প্রোগ্রামের আওতায় যে বিষয়গুলো আছে সেটা নিয়ে এতক্ষণ আমরা কথা বলছিলাম। এখন আমরা আসি, ইএসবিডি আমাদের ক্যাম্পাস টু ক্যারিয়ার ছাড়াও আরো 2টি প্রোগ্রাম করে থাকেন। একটি হচ্ছে ওয়াইপি, ইয়ুথ এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম। ওয়াইপি কি? ওয়াইপি মূলত যারা বিজনেস করতে চায় কিংবা বিজনেস শুরু করতে চায়, কিভাবে শুরু করবে সেটা তারা জানে না। কিভাবে তারা বিজনেস ছোট থেকে বড় করবে, কিভাবে তারা বিজনেসটা গোছাবে, এটা তারা জানে না। এই ওয়াইপির মাধ্যমে তারা সেটা বুঝতে পারবে, করতে পারবে। কিভাবে তাদের বিজনেসটা গোছাইতে হয়, ব্যবসাটা গোছাইতে হয়, সেটা তারা করতে পারবে এই ওয়াইপির মাধ্যমে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সেটা হচ্ছে প্রফেশনাল এক্সিলেন্স। এটা কি? এইটা হচ্ছে, আমরা এখানে শিক্ষার্থী ছাড়াও অনেক পেশাজীবীর মানুষ আছি। সাপোজ ধরেন একজন পেশাজীবী বা একজন লোক তার কর্মক্ষেত্রে 13 গ্রেডের একটা চাকরি নিয়েছে। দেখা গেল 2025 সালে 13 গ্রেডের চাকরিটা পেয়েছে, 2030 সালে গিয়েও সে 13 গ্রেডেই রয়ে গেছে। তার মানে কি, 5 বছরে তার কোনো কি আপ ডাউন হয়নি। আর ওই একই প্রতিষ্ঠানে দেখা গেল অপর একজন ব্যক্তি 13 গ্রেডের চাকরি নিল, কিন্তু সে 30 সালে যেতে যেতে সে দেখা গেল 13 থেকে 10 গ্রেডে চলে এসেছে। এটার কারণ কি? এটার কারণ যে ব্যক্তিটা ওই 25 সালে 13 গ্রেডে ঢুকেছিল এবং 30 সালে ওই 13 গ্রেডে রয়ে গেছে, সে নিজেকে ডেভেলপমেন্ট করেনি। সে 3G-তে ঢুকছে, 3G-তেই আছে। সে ট্রান্সফর্ম করতে পারেনি নিজেকে। মানে 30-এ গিয়ে যে 5G হতে হবে সেটা সে করতে পারেনি। কিন্তু আমাদের এই প্রফেশনাল এক্সিলেন্স কি, সেই ব্যক্তিকে 3G থেকে 5G-তে পরিণত করে।
যারা বিভিন্ন প্রফেশনে আছে, তার মানে একজন ব্যক্তি যদি 13 গ্রেডে চাকরি করে বা যে কোনো গ্রেডে করুক, হাউএভার যে কোনো গ্রেডে করুক সমস্যা নেই, কিন্তু সে যদি এখানে ট্রেনিং করে কিংবা প্রশিক্ষণ নেয়, সে আমি মনে করি বা আমরা মনে করি সে খুব দ্রুতই তার পদোন্নতি হবে, সে প্রমোশন চলে যাবে ইনশাআল্লাহ। আমরা যদি নেক্সটটা চলে যাই, আমার স্লাইড প্রায় শেষের দিকে। আমি এতক্ষণ ধরে বকবক করছিলাম, আপনার মনোযোগ দিয়ে শুনলেন। আমরা বিশ্বাস করি প্রশিক্ষণই পরিবর্তন। আমরা যে 3টা প্রোগ্রামের কথা বললাম, ক্যাম্পাস টু ক্যারিয়ার, ওআইপি এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম এবং প্রফেশনাল এক্সেলেন্স, তাই না? এই 3টাতেই আমরা প্রশিক্ষণের মাধ্যমে পরিবর্তন হওয়ার চেষ্টা করতেছি, করার চেষ্টা করতেছি, নিজেকে করার চেষ্টা করতেছি। আমরা কি আমরা 4টি বিষয় নিয়ে কাজ করতেছি মূলত। একটি কি স্কিল, 2 নম্বরে এক্সপিরিয়েন্স, 3 নম্বরে মেন্টরশিপ, 4 নম্বরে অপরচুনিটি। আমরা স্কিলের মাধ্যমে এক্সপিরিয়েন্স গেদার করি, এক্সপিরিয়েন্সের মাধ্যমে মেন্টরশিপ নিয়ে থাকি, মেন্টরশিপের মাধ্যমে বিভিন্ন অপরচুনিটি গিয়ে তাদেরকে প্রেরণ করা হয়। তাই এই প্রশিক্ষণ যে পরিবর্তন, এটা আমরা এই যে 10টা বা 12টা স্লাইডের মাধ্যমে এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে বিভিন্ন স্কিল যদি আমরা শিখি তাহলে আমাদের পরিবর্তন অবশ্যই 6 মাস কিংবা 1 বছর যদি শিখি অবশ্যই সম্ভব। তাই আমি সবার কাছে আহ্বান করব, শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বিজনেসম্যান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা নিয়োজিত আছেন তাদের থেকে শুরু করে সবার কাছে আহ্বান করব, এই বেকারত্ব দূর করতে হলে, আমাদের দেশকে উন্নত করতে হলে স্কিলগুলো শেখা প্রয়োজন, এবং এই স্কিলগুলো শেখার মাধ্যমে আমাদের দেশকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। অলরেডি 9:57 বেজে গিয়েছে, আমি আর বকবক করতে চাচ্ছি না। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আজকের কথা বলা বা আজকের প্রেজেন্টেশন কিংবা আজকের উপস্থাপনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আবার কোনো এক সেশনে আপনাদের সঙ্গে দেখা হবে। পুনরায় আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। ওভার টু হোস্ট।